হ্যালো। তো চলো আজকে সমতলে আলোর প্রতিসরণের যে নেক্সট পার্টটা ছিল, আমরা যে ছায়ার এক্সারসাইজটা ডিসকাস করছিলাম, বেসিক নিউমারিক্যালসগুলো, সেগুলো আমরা একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি এবং সেকেন্ড ভিডিওটা আজকে আমাদের আসছে এবং সেখানে আমি বাকি কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। ওকে, তো আগের ক্লাসে আমি এখান পর্যন্ত ডিসকাস করেছিলাম, প্রথম যে 14টা কোয়েশ্চেন ছিল সেগুলো ডিসকাস করেছিলাম বেসিক নিউমারিক্যালসে। ওকে, আজকে নেক্সট যে কোয়েশ্চেনগুলো রয়েছে পুরো বেসিক নিউমারিক্যালসের, সেগুলো আমি শেষ করব। ওকে, তো অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি পরের দিকে মোটামুটি জানুয়ারি মাসের দিকে চেষ্টা করব যে সব চ্যাপ্টারগুলোর ওয়ান শট ভিডিও দেওয়ার বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার ডিসকাস করার। ওকে, আপাতত আমি এগুলো করাচ্ছি তোমাদের বেসিক, স্পেশালি যে বেসিক নিউমারিক্যালসগুলো প্রত্যেক চ্যাপ্টারে করানোর চেষ্টা করছি। ওকে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন স্টার্ট করি। কোয়েশ্চেন নম্বর 15। তো 15 নম্বর কোয়েশ্চেন কি বলছে না, কাচের প্রতিসরাঙ্ক বলা আছে এবং জলের প্রতিসরাঙ্ক বলা আছে। কাচ থেকে জলে পূর্ণ প্রতিফলন হবে কি, হলে সংকট কোণের মান কত? দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে প্রথমত কি হতে হয়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, ভালো করে বোঝো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হতে হবে। তাহলে মনে করো এইটা যদি ঘন মাধ্যম হয় আর এইটা যদি লঘু মাধ্যম হয়, তবে যদি ঘন থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয় তখন কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে পারে, বা যেটা ক্রিটিক্যাল যে অ্যাঙ্গেল তার জন্য একদম ঘেঁষে যাবে দুই তলের মধ্যে দিয়ে। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আলোক রশ্মিটাকে ঘন থেকে লঘুর দিকে হতে হবে। তাহলে এখানে কি বলছে, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে এবং জলে দেওয়া আছে, কাচ থেকে জলে পূর্ণ প্রতিফলন হচ্ছে। তাহলে দেখো, তার মানে জলের প্রতিসরাঙ্ক কাচের থেকে কম হতে হবে, এবং বটেই, কারণ দেখো কাচের প্রতিসরাঙ্ক কত 1.5, আর জলের প্রতিসরাঙ্ক কত, দেখো জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.3। ওকে, তাহলে কাচটাকে যদি আমি 1.5 থেকে 3/2 লিখি সুবিধা হয়, আর এটা কত হয় লিখতে হয় অ্যাকচুয়ালি 4/3। ওকে, তো দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা সংকট কোণ আমরা কীভাবে নির্ণয় করতে পারবো না, আমরা যদি এইভাবে বলি, একদম বেসিক ডেফিনেশন থেকে যদি আমরা যাই, তাহলে দেখো এই কোণটা যদি থিটা সি হয় সংকট কোণ, তাহলে এইটা একদম ঘেঁষে যাবে এরমভাবে। তাহলে এই কোণটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। আমি বলেছিলাম বারবার কোনো ফর্মুলা মুখস্থ না রেখে আমরা বেসিক থেকে করব। তাহলে কি হবে, দেখো এইটা ঘন মাধ্যম যদি হয় যার প্রতিসরাঙ্ক এটা, তাহলে যেই দিকের প্রতিসরাঙ্ক আমি কি বলেছিলাম সেই দিকের কোণ, সাইন অফ সেই দিকের কোণ, μ1 সাইন i1 ইকুয়াল টু μ2 সাইন i2, স্নেলের সূত্রটা ইউজ করতে হবে। তাহলে দেখো 3/2 ইন্টু সাইন থিটা সি কী হবে, 3/2 ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু এই দিকের প্রতিসরাঙ্ক কত 4/3, তাহলে 4/3 ইন্টু কী হবে না, 4/3 ইন্টু যেটা হবে সেটা হচ্ছে সাইন 90, সাইন 90। ওকে, তাহলে দেখো আমাদের এখানে সাইন 91 হয়ে গেল। তাহলে সাইন থিটাসি কত হবে না, সাইন থিটাসি হয়ে যাবে, দেখো 4/3 তো এদিকে ছিলই অলরেডি, আর এই 3/2টা যদি এইদিকে যায় তাহলে 2/3 হয়ে যাবে, তাই তো, ইন্টু 2/3, তার মানে 8/9 হবে। ওকে, এটা 60 ডিগ্রি কেন দিল, 8/9 হবে। তাহলে দেখো থিটা সি যেটা হবে সেটা হবে সাইন ইনভার্স 8/9। তো এটা 60 ডিগ্রির কাছাকাছি হয়তো হতে পারে, জাস্ট আমি একবার দেখে নিই এটা ক্যালকুলেশনটা, ঠিক আছে। তো 8/9 যদি আমরা করি, দেখো 8/9 সাইন ইনভার্স, ওকে, সাইন ইনভার্স করতে হবে। $62.73 আসছে। ওকে, তো এইটা একটু অ্যান্সারটা ঠিক দেয়নি, 62.73 ডিগ্রি আসছে। ক্লিয়ার, তো এইটা হবে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, আর যদি আমরা এইটাকে একদম এক্স্যাক্টলি নিতাম 1.5 এবং 1.3, আমি ভেবেছিলাম যে এটাতে কেটে যাবে, কিন্তু যদি মনে করি যে ভ্যালুটা দিয়েছে যদি এক্স্যাক্টলি এই ভ্যালুটা নেওয়া হয় 1.5 এবং 1.3, তাহলে কি 4/3টা তো 1.3 একদম নয়, 1.33। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতাম যে 1.5 ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু আমরা লিখতাম যে 1.3 ইন্টু সাইন 90। সেক্ষেত্রে দেখো কী হতো, সাইন থিটা সি ইকুয়াল টু 1.3/1.5। তো সেই ক্ষেত্রে কত আসছে, দেখো 1.3/1.5 যদি আমরা করি, 1.3 ডিভাইড বাই 1.5, তাহলে 0.86 আসছে, 0.86 আসছে সাইন থিটা সি সমান। তাহলে থিটা সি সমান কত হবে, সাইন ইনভার্স 0.86। ওকে, এইটা আমি দেখে নিচ্ছি কত আসছে, সাইন ইনভার্স দিস ভ্যালু, হ্যাঁ এইটা তো 60 আসছে আসলে। ওকে, যদি এইটা আমি ডাইরেক্ট এটা নিই তাহলে কিন্তু এটা 60.07 আসছে, ওই জন্য আনসারটা 60 লিখেছে। ওকে, কোনো ব্যাপার না। তাহলে দেখো যে ভ্যালুটা দিয়েছি এক্সাক্ট ওই ভ্যালুটা আমি পুট করলাম, আমি ভেবেছিলাম যে এইটাতে হয়তো অনেক ইজি আসবে, ঠিক আছে, কিন্তু এইটাতে এর ভ্যালুটা এক্সাক্ট আসছে।
তো সেটা কোনো বিষয় নেই, যেটা আমাদের কোশ্চেন দেওয়া থাকবে সেটাই আমরা ইউজ করবো, কারণ আমাদের হাতে ক্যালকুলেটার থাকলে কোনো অসুবিধা নেই। আর ক্যালকুলেটার যদি এক্সামে না দেয় তাহলে সেক্ষেত্রে ভ্যালুগুলো সেরকমভাবে দেবে যাতে করে ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। তো ক্যালকুলেশন নিয়ে তেমন কোনো চিন্তার ব্যাপার নেই, অ্যাটলিস্ট ফাইনাল আনসারটা নিয়ে। এই স্টেপগুলো তো সিম্পল ক্যালকুলেশন, ফাইনাল আনসারটা কিন্তু যদি ক্যালকুলেটার দেয় তাহলে তো ক্যালকুলেটার করবে, আর যদি ক্যালকুলেটার না দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, ভ্যালুগুলো সেরকম দেবে। আদারওয়াইজ কারো পক্ষে সাইন ইনভার্স 0.86, 0.88, 0.87 এর মান তো মনে রাখা সম্ভব নয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নম্বর 16। বলছি √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো এবং তারপর 3/2 প্রতিসরাঙ্কের একটি তেল ঢালা হলো, ওই তরলটির মধ্যে সংকট কোণ। দেখো কি বলছে যে √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো। ওকে, তাহলে একটা স্বচ্ছ বিকার আছে মনে করো, যার মধ্যে এটা মনে করো একটা স্বচ্ছ বিকার, যার মধ্যে আমরা √3 প্রতিসরাঙ্কের একটা স্বচ্ছ তরল ঢেলে দিয়েছি এইখান অবধি। তো এর প্রতিসরাঙ্ক মনে করো আমার গিভেন আছে √3, ঠিক আছে। এর উপরে আমরা কি করছি, 3/2 প্রতিসরাঙ্কের একটি তেল ঢালা হলো, তাহলে এইখানে আমরা এই পোর্শনটাতে আমরা আরেকটা অন্য মিডিয়াম দিয়ে দিলাম, তাই তো। এখানে আমরা অন্য মিডিয়াম দিয়ে দিয়েছি যার প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2। তাহলে প্রথমত হচ্ছে √3 মানে 1.7, 3/2 মানে 1.5, তাহলে এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়া সম্ভব। তার মানে এই দিকে যাবে। ওকে, এদিক থেকে যদি এদিকে যায় তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এটা যদি θc হয় তাহলে এটা এরকম ঘেঁষে যাবে। প্রথমত এটা ক্লিয়ার। ওই তরলের দুটির মধ্যে সংকট কোণ, তাহলে আমরা কি বলবো, √3 × sin θc, স্নেলের সূত্র ইউজ করবো। আর এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে √3 × sin θc, √3 × sin θc ইকুয়াল টু, দেখো যেটা হবে 3/2 × sin 90, 3/2 × sin 90। ওকে, ক্লিয়ার। তাহলে sin θc সমান কত হবে, দেখো sin θc সমান sin 91, 3/2 √3। যদি আমরা উপর নিচে একটা √3 দিয়ে গুণ করে দিই তাহলে 3√3 আপন 2 × 3 কেটে গেল, তাহলে এটা এক্স্যাক্টলি 60 ডিগ্রি আসবে, কারণ sin θc সমান √3/2। আমি এটাই বলতে চাইছিলাম যে সেক্ষেত্রে ভ্যালুটা এমনভাবে দেবে, যদি ক্যালকুলেটর তোমাকে ইউজ করতে না দেয় তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট বুঝতে পারবে 60 ডিগ্রি θc ইকুয়াল টু। ক্লিয়ার। তাহলে এইভাবে আমি বারবার বলছি যে সাইন ইনভার্স 1/μ এরকম করে θcর ভ্যালু মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডায়াগ্রাম বানাবে এবং যে স্নেলের সূত্রটা μ1 sin θ1 = μ2 sin θ2 বা μ1 sin I1 = μ2 sin I2, যে দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের অ্যাঙ্গেল, যে দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের অ্যাঙ্গেল, বাস সাইন অফ অ্যাঙ্গেল। নেক্সট দেখো, বায়ুতে একটি কাচের স্ল্যাবের সংকট কোণ 30 ডিগ্রি, একে √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে রাখলে সংকট কোণ কত হবে। তাহলে দেখো বায়ুতে সংকট কোণ গিভেন আছে, তাহলে প্রথমত এখান থেকে আমরা কি পাবো, দেখো মনে করো এটা সাপোজ একটা কাচের স্ল্যাব রয়েছে, কাচের স্ল্যাব রয়েছে, তাহলে কাচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক আমি যদি বলি μg বলি, তাহলে এটা বায়ুতে রাখা আছে, মানে এদিকে μr, তাহলে এইখানে সংকট কোণটা গিভেন রয়েছে 30 ডিগ্রি। তাহলে এইটা যদি আমরা θc বলি, এটা 30 ডিগ্রি গিভেন রয়েছে, আর এইটা ভাবে ঘেসে যাবে, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সিম্পল μg × sin θc, μg × sin θc ইকুয়াল টু কত হবে বলো, μa × sin 90, μ হচ্ছে 1 × sin 90, sin 90, θc গিভেন আছে 30 ডিগ্রি, তাহলে μg × sin 30, sin 30 এর মান হচ্ছে হাফ ইকুয়াল টু 1, তার মানে μg = 2। তার মানে এখানে দেখো কাচের স্ল্যাবটার প্রতিসরাঙ্ক প্রথমে বের করতে হচ্ছে, আসলে এইটা আমরা বের করে নিলাম। এরপরে বলছে কি, একে √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি মাধ্যমে রাখলে সংকট কোণ কত হবে। মানে দেখো এটি যদি 2 হয়, 2 এর থেকে তো √2 কম, √2 1.41, তার মানে এর আশেপাশে বায়ু না রেখে একে আমরা কি করছি, অন্য একটা মাধ্যম রাখছি। তাহলে এইটাকে মনে করো আমি মিউ, বা আমি আরেকটা ডায়াগ্রাম বানিয়ে নিচ্ছি, সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে বলছি এইটা মনে করো রাখা আছে, এর আশপাশটায় তখন আর বায়ু নেই, তখন কি আছে, √2 প্রতিসরাঙ্কের মাধ্যম আছে। তাহলে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক √2, এর প্রতিসরাঙ্ক 2, তাই যদি ডায়াগ্রামটা আমরা বানাই তাহলে তখন এইটা হবে θc, এটা এইভাবে ঘেসে যাবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কী হবে, এদিকের প্রতিসরাঙ্ক ইন্টু কোণ, তাহলে 2 × sin θc ভেবে দেখো ইকুয়াল টু এদিকের প্রতিসরাঙ্ক √2 × sin 90, sin 90 1 হয়ে গেল। তাহলে sin θc √2/2, sin θc কত হবে, √2/2, তাহলে উপর নিচে √2 দিয়ে গুণ করলে 1/√2, তাহলে θc ইকুয়াল হয়ে যাবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, দেখো 45 ডিগ্রি আনসার রয়েছে। তো এইভাবে যদি আমরা স্টেপ ওয়াইজ বিষয়টাকে বুঝে করি তাহলে কিন্তু আমাদের মুখস্থ রাখার প্রয়োজন হবে না ফর্মুলা। ওকে, নেক্সট দেখো কি বলছে, কোয়েশ্চেন নম্বর 18 বলছে যে পরস্পরের সঙ্গে মেশে না এমন দুটি তরলের বিভেদ তলে আপতিত আলোর সংকট কোণ গিভেন আছে। পরস্পরের সঙ্গে মেশে না এমন দুটি তরলের বিভেদ তল, তাহলে দুটো মনে করো তরল রয়েছে,
যারা পরস্পরের সঙ্গে মিশে না। ওকে, এরকম তাদের যে সংকট কোণ দেওয়া আছে গিভেন রয়েছে থিটা সি, এই থিটা সিটা দেখো গিভেন রয়েছে এইটা অ্যাকচুয়ালি। ওকে, একটি তরলের প্রতিসরাঙ্ক 1.4 এবং শূন্যস্থানে আলোর বেগ দেওয়া আছে, হলে অপর তরলে আলোর বেগের সম্ভাব্য মান দুটি নির্ণয় করো। তাহলে এইখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে দুটো মান কেন আসছে, তার কারণ আছে। দেখো বলছি একটি তরলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.4 এবং শূন্যস্থানে আলোর বেগ দেওয়া আছে c, সেটা তো আমরা ইউজ করবো। একটি তরলের প্রতিসরাঙ্ক বলা আছে দেখো 1.4, তাহলে এই তরলটা যদি আমরা বলি এটা μ1, এটা মনে করো 1.4, তাহলে এইটা হবে μ2। তাহলে এইখানে আমি কি ধরছি যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তখনই হবে যদি μ2 লেস দেন μ1 হয়। ভেবে দেখো, μ2 যদি লেস দেন μ1 হয় তবে এটা প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, μ1 ইন্টু সাইন থিটা সি, সাইন থিটা সি, কারণ μ2 তো আমাকে বলা নেই অন্য যে তরলটা, তাহলে সেটা তো μ2 থেকে বেশি হতে পারে, μ1 থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। তাহলে প্রথমে আমি ধরছি μ2 কম, তাহলে কি হবে μ1 ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু দেখো μ2 ইন্টু সাইন 90। তাহলে সংকট কোণ গিভেন আছে, থিটা সি গিভেন আছে। এখন দেখো 64 ডিগ্রি 48 মিনিট, তাহলে দেখো সাইন থিটা সি সমান কত হবে, এখান থেকে আমরা কি পাবো, মানে সাইন থিটা সির যদি ভ্যালুটা বসিয়ে আমরা μ2 পেয়ে যাবো। দেখো তাহলে সাইন 91, তাহলে μ2 সমান কি হবে, μ2 সমান হয়ে যাবে μ1 মানে 1.4 ইন্টু সাইন অফ 64 ডিগ্রি 48 মিনিট ডিগ্রিতে নিয়ে যেতে হবে। ওকে, ইকুয়াল টু μ2। তাহলে 48 মিনিট মানে কত ডিগ্রি হবে, দেখো 48কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 48 ডিভাইডেড বাই 60, 0.8 মানে 64.8 ডিগ্রি। এটা অ্যাকচুয়ালি ডিগ্রিতে নিয়ে গেলে 64.8 ডিগ্রি। তাহলে আমাকে সাইন 64.8 ডিগ্রির মান জানতে হবে। ওকে, তাহলে দেখো সাইন 64.8 এই ভ্যালুটা আসছে তোমার 0.90। ওকে, তার মানে 1.5 ইন্টু 0.90 ইকুয়াল টু μ2। তাহলে μ2 কত হবে, ইন্টু 1.5, 1.5 ছিল কি 1.4, সরি 1.4, তাহলে ইন্টু 1.4, তাহলে এটা করলে আসছে 1.26। তাহলে দেখো μ2 চলে এসছে 1.26, ভালো করে বোঝো। তাহলে μ2 যদি 1.26 হয় তাহলে সেক্ষেত্রে এখানে বেগ কত হবে, আলোর বেগ, তাহলে ভি হয়ে যাবে সেক্ষেত্রে দেখো সি বাই মিউ, মিউ ইকুয়াল টু সি বাই ভি হয়। তাহলে সি তো গিভেন আছে আমাদের 3 ইন্টু 10⁸ সেন্টিমিটার 10 লিখবো, আপন মিউর ভ্যালু হচ্ছে 1.26। তাহলে এটা যদি আমরা করি দেখো 3 ডিভাইড বাই 1.26, তাহলে 2.38 আসছে। তাহলে 2.38 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো একটা চলে এলো, এটা 2.0368 আছে। ওকে, এটা একটু আমাদের চেঞ্জ হয়েছে ভ্যালুটার জন্য অ্যাপ্রক্সিমেট নিয়েছি। তাহলে দেখো এইটা আসছে, তাহলে একটা চলে এসছে। তাহলে আর একটা দেখো বলা আছে কি 1.93, দুটো আসবে। কেন দুটো আসবে, কারণ দেখো যদি μ2 গ্রেটার দেন μ1 হয় তখন তো পিকচারটা আলাদা হবে। সেকেন্ড কেসটাতে যদি আমরা এরকম বলি যে μ2 হচ্ছে গ্রেটার দেন μ1, তখন এই দিক থেকে এই দিকে গেলে তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, উপর দিক থেকে নিচের দিকে এলে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো পিকচারটা কীরকম হবে, এইটা μ2 এইটা μ1, সেক্ষেত্রে তোমার এইটা হচ্ছে যে আপতন কোণ, মানে এইটা থিটা সি হবে। ওকে, এবং এইটা কি হবে দেখো প্রান্তের ধার দিয়ে যাবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে μ2 ইন্টু সাইন থিটা সি, দেখো সাইন থিটা সি ইকুয়াল টু μ1 ইন্টু সাইন 90। তাহলে এখন μ1 জানা আছে, μ1 কত, μ1 হচ্ছে তোমার 1.4, এটা তো আমরা 1.4 ধরে রেখেছি আগে। ঠিক আছে, দুটি তলে বিভেদ তলে আপতিত তলের সংকট কোণে কি থাকবে সবসময়, তাহলে μ2 ইন্টু সাইন অফ দিস 64.8। ওকে, তাহলে μ2 দেখো তখন হয়ে যাবে 1.4 ডিভাইড বাই সাইন অফ 64.8, আর সাইন অফ 64.8 এর মান আমরা জানি অলরেডি 0.90। এইটা অ্যাকচুয়ালি আমি অ্যাপ্রক্সিমেট বসি, 904 আবার কিছু ছিল। তাহলে তখন μ2 কত হবে দেখো 1.4 ডিভাইডেড বাই 0.90, তো সেইটা চলে এসছে 1.4 ডিভাইড বাই 0.90।
1.55, তখন এটা 1.55 চলে আসছে। তাহলে তখন ভেলোসিটিটা কত হবে দেখো, সি ইকুয়াল টু হয়ে যাবে, ভি ইকুয়াল টু হয়ে যাবে তখন 3 × 10⁻10 আপন মিউটা হবে 1.55। তাহলে যদি 3/1.55 করি 1.55, তাহলে সেক্ষেত্রে দেখো 1.93 আসছে, তখন এটা মিলে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? তাহলে টুইস্ট এখানে এটাই ছিল যে দুটো আনসার ওই জন্য আসছে। ক্লিয়ার? কারণ এটি স্পেসিফাই করা নেই যে কোনটাকে আমি সেকেন্ড মিডিয়াম ধরবো, কোনটাকে আমি ফার্স্ট মিডিয়াম ধরবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দুটি স্বচ্ছ মাধ্যম এ এবং বি পরস্পরের সংস্পর্শে আছে। এ মাধ্যমে আলোর বেগ এবং বি মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে। তাহলে এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ। ওকে, তাহলে দুটো মাধ্যম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সবসময় ডায়াগ্রাম এঁকে করলে কোনো চাপ হবে না, কোনো ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, বাস বেসিক কনসেপ্ট থেকে হবে। ওকে, তাহলে এ এবং বি, এ মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, তার মানে এখানে দেওয়া আছে এই মাধ্যমটাকে আমি যদি ভি এ বলি তাহলে ভি এ গিভেন আছে এ মাধ্যমে, আর বি মাধ্যমে আলোর বেগ মানে ভি বিও গিভেন আছে, ভি এ ভিবি গিভেন আছে। ওকে, এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোর প্রতিসরণ হচ্ছে, এ থেকে বি মানে এইভাবে হবে, তাহলে এইটা θc, তাহলে এইভাবে হবে। ওকে, এটা 90 ডিগ্রি। তাহলে এইটা যদি আমি প্রতিসরাঙ্ক মিউ এ বলি তাহলে এই তলের প্রতিসরাঙ্ক মিউ বি বলছি। তাহলে সিম্পল স্নেলের সূত্র কি বলছে, মিউ এ ইন্টু সাইন θc ইকুয়াল টু কী হবে দেখো, মিউ বি ইন্টু সাইন 90। বাস, এইবার দেখো মিউটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করবো, মিউ ইকুয়াল টু সি বাই ভি। তাহলে সি আপন ভি এ ইন্টু সাইন θc ইকুয়াল টু মিউ বি মানে কত, সি আপন ভি বি, কারণ সাইন 91। তাহলে দেখো সাইন θc কত হবে, সি সি কেটে গেলো, ভি এদিকে নিয়ে যাও, তাহলে ভি এ আপন ভিবি। ক্লিয়ার? তাহলে ভি এ ভিবি দেওয়া আছে দেখো গিভেন 2 × 10⁸ আপন 2.5 × 10⁸। ওকে, তার মানে সাইন θc আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে 2/2.5, তার মানে 20/25। তাহলে 4 × 5 = 20, 5 × 5 = 25, তার মানে θc ইকুয়াল হয়ে যাচ্ছে সাইন ইনভার্স 4/5। θc ইকুয়াল হয়ে যাবে, দেখো ইনভার্স দেওয়া আছে আনসারটা, তাহলে সাইন ইনভার্স 4/5। তাই যদি ক্যালকুলেটার না দেয় তাহলে এইভাবে আনসার দিলে তো কোনো সমস্যাই নেই, আমরা এইভাবে আনসার লিখবো। ওকে, আদারওয়াইজ তোমরা যদি ক্যালকুলেটার করো সাইন ইনভার্স 4/5 এর মান কত পেয়েও যাবে, কিন্তু এইখানে আনসারটা যেহেতু এই ফর্মেই দেওয়া আছে আমাদের প্রয়োজন নেই আর। ঠিক আছে, চলো নেক্সট। বলছি একটি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, একটি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়। লঘু মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের বেগের দ্বিগুণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংকট কোণ। সেম টাইপের কোয়েশ্চেন। তাহলে দেখো ঘন থেকে লঘুতে অবশ্যই আপতিত হতে হবে, নাহলে তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবেই না। এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। ঘন মাধ্যমকে আমি মিউ ডেন্সার ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, লঘু মাধ্যমকে মিউ আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, তাহলে এইটা মনে করো যদি আপতিত রশ্মি হয় θc, এটা হচ্ছে যে 90 ডিগ্রি। কী লিখবো, মিউ ডি ইন্টু সাইন θc, মিউ ডি ইন্টু সাইন θc ইকুয়াল টু কী হবে বলো, মিউ আর ইন্টু সাইন 90। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা যদি এই নোটসটা চাও তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি কিন্তু এটা সেভ করে রাখবো এবং এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে উইথ আনসার, কোয়েশ্চেন আনসার দুটোই একসঙ্গে থাকবে। ওকে, তো দেখো যেটা বলছিলাম, তাহলে মিউ ডি ইন্টু সাইন θc ইকুয়াল টু মিউ আর ইন্টু সাইন 90। ওকে, তাহলে দেখো নেক্সট যেটা আমরা বসাবো সেটা কি গিভেন আছে, দেখো এটাকে ভেলোসিটি দিয়ে প্রকাশ করে দিই। তাহলে সি আপন ভিডি ইন্টু সাইন θc ইকুয়াল টু সি আপন ভিআর ইন্টু সাইন 91। তাহলে সাইন θc সমান কত হবে বলো, ভিডি আপন ভিআর, ডেন্সার আপন এরিয়া। কোয়েশ্চেন কি বলা আছে, লঘু মাধ্যমে আলোর বেগ, লঘু মাধ্যম মানে ভিআর, ঘন মাধ্যমের বেগের দ্বিগুণ মানে 2 × ভিডি, দিস ইজ গিভেন। তাহলে আমাকে নির্ণয় করতে হবে ভিডি আপন ভিআর, তাহলে 1/2 ইকুয়াল টু ভিডি আপন ভিআর ভেবে দেখো। তাহলে সাইন θc সমান হাফ, তাহলে θc সমান কত হবে 30 ডিগ্রি, ওটাই আনসার আছে দেখো। ক্লিয়ার? চলো নেক্সট। বলছি জলের নিচে 12 সেন্টিমিটার গভীরে কোনো ব্যক্তি আকাশকে যে শঙ্কুর মধ্য দিয়ে দেখে তার অর্ধস্থির কোণ। তাদেরকে এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখন থিওরি পড়েছিলাম তখন বলেছিলাম বিষয়টা, যে জলের ভেতর থেকে যখন বাইরের জগৎটাকে আমরা দেখব তখন একটা মনে হবে যে একটা বৃত্তাকার ছিদ্রের মধ্য দিয়ে দেখছি। তাহলে যে পয়েন্টে আমাদের চোখটা থাকবে সেটার সাপেক্ষে কিন্তু একটা শঙ্কু তৈরি হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোজ মনে করি এটা আমাদের
মিডিয়ামটা রয়েছে, আর এইখান থেকে আমরা দেখছি, তাহলে এইখান থেকে আলোক রশ্মি যদি এদিকে যায়, এখানে যদি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এদিকে চলে আসবে, এইখানে আবার যদি যায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এদিকে চলে যাবে। ওকে, তাহলে এই যে কোণটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে কোণটা এটা হচ্ছে সংকট কোণ দুপাশেই। তাহলে এইখানে দেখো, এইখানে যে এই ডিস্ক টাইপের বা সার্কুলার যে হোলটা তৈরি হচ্ছে, এই সার্কুলার হোলটার সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে এটা একটা শঙ্কুর মতো লাগছে, এবং এইখানে দেখো অর্ধশিরো কোণ হবে শঙ্কুর এটা। তাহলে এই কোণটা যদি থিটা সি হয় সংকট কোণ, তাহলে এই দেখো সংকট কোণটাই হচ্ছে অ্যাকচুয়ালি অর্ধশিরো কোণ। ওকে, তাহলে দেখো এটা যেহেতু মিউ ডাব্লিউ গিভেন আছে 4/3, আর এই দিকটা তো বায়ু মাধ্যম আছে, আকাশকে দেখছে, তার মানে এটা মিউ এয়ার আমরা বলতে পারি, যার প্রতিসরাঙ্ক 1। তাহলে সিম্পল আমরা কি ইউজ করব, 4/3 ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু 1 ইন্টু সাইন 90। তাহলে এখান থেকে সাইন থিটা সি চলে আসবে ইকুয়াল টু 3/4। তাহলে থিটা সি কত হবে, সাইন ইনভার্স 3/4, এটা তো আনসার আছে। হ্যাঁ, সাইন ইনভার্স 3/4। ওকে, তাহলে সিম্পল একই কনসেপ্ট বিভিন্নভাবে বারবার ইউজ হচ্ছে। নেক্সট দেখো আমরা যে প্রিজম রয়েছে সেই প্রিজম সম্পর্কে কোশ্চেন করব। ওই যে একটা প্রিজম কোণ 60 ডিগ্রি বলা আছে এবং ন্যূনতম চ্যুতিকোণ বলা আছে 48 ডিগ্রি 30 মিনিট 48.5 ডিগ্রি। ওকে, তাহলে একটা প্রিজম যদি আমরা বলি, তার প্রিজম কোণ হচ্ছে যে এ, মানে এই কোণটা। ওকে, তাহলে এইটা আমাদের গিভেন আছে কত, 60 ডিগ্রি। ন্যূনতম চ্যুতি মানে ডেল্টা মিনিমাম, সেটা গিভেন আছে 48.5 ডিগ্রি। হলে প্রিজমের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে দেখো ডেল্টা মিনিমাম আমরা যদি জানি, তাহলে সেখান থেকে আমরা প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি। কি ফর্মুলা ছিল, মিউ ইকুয়াল টু, ডাইরেক্ট লিখছি ফর্মুলা, সাইন ডেল্টা এম প্লাস a/2 ডিভাইড বাই সাইন a/2। এটা ছিল ফর্মুলা, খুব পপুলার ফর্মুলা, ডাইরেক্ট করতে পারো, এটা প্রুফটা অনেক বড়। তাহলে দেখো সেক্ষেত্রে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কত হবে, সাইন অফ ডেল্টা এম প্লাস এ মানে বাই 2 মানে 48.5 প্লাস 60, তার মানে 108.5, তাই তো। তাহলে সাইন অফ দেখো উপরটাতে হয়ে যাচ্ছে 108.5/2, 108.5 ডিগ্রি বাই 2 আপন সাইন a/2, সাইন তো 60 ডিগ্রি, তাহলে সাইন 30। তো নেক্সটটা তো ভেরি সিম্পল হয়ে গেলো, 1/2, তাহলে এটা 2 বলতে পারি। তাহলে 2 ইন্টু সাইন অফ দিস, তাহলে যদি আমরা ক্যালকুলেটর করি কত আসবে, 108.5, জাস্ট 1 মিনিট, 8.5 ডিভাইড বাই 2, 54.25, এটা ইকুয়াল টু যদি আমরা করি তাহলে সাইন অফ 54.25, ওকে, দিস ইন্টু 2, 1.623, হ্যাঁ 1.623। তাহলে ডাইরেক্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন ডাইরেক্ট চলে আসবে। ওকে, নেক্সট চলো কি বলছো, একটি একবর্ণী আলোক রশ্মি 30 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের একটি প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হয়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 ডিগ্রি হলে নির্গমন কোণ এবং বিচ্যুতি কোণের মান নির্ণয় করো। দেখো খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে বোঝো। একটি একবর্ণী আলোক রশ্মি 30 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমের একটি প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হয়, মানে লম্ব আপতন হয়েছে। লম্ব আপতন হলে কি হবে, মানে এইভাবে মনে করো লম্ব আপতন হয়েছে ডাইরেক্ট এই তলটাতে, ভেবে দেখো। তাহলে এইটা যদি আমি এখানে লম্ব আঁকি তাহলে এটা অভিলম্ব থেকে কি হয়, প্রতিসরণের পর দূরে সরে যাবে, মানে এইদিকে যাবে। চলো এটা ভালো করে আঁকি আরেকবার। ওকে, ব্যাস। তো এইটা দেখো সোজা এজ ইট ইজ বেরিয়ে যাবে, কারণ লম্ব আপতন হয়েছে। এই কোণটা এ কত গিভেন আছে 30 ডিগ্রি, উপাদানের প্রতিসরাঙ্ক মিউ গিভেন আছে 1.5। কী কী নির্ণয় করতে হবে, নির্গমন কোণ এবং বিচ্যুতি কোণের মান। তাহলে দেখো প্রথমত এখানে একটা বিষয় খেয়াল রাখো, এইখানে যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ দুটোই 0, I1 = 0, R1 = 0, কারণ 9 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, R1 = 0। তো এইখান থেকে আমরা A = আমরা আবার কি জানি, R1 + R2। তাহলে R1 যদি 0 হয় তাহলে A = সিম্পল R2 হয়ে যাবে।
তার মানে দেখো এইখানে যে কোণটা R2 সেই কোণটা আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে R2 কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এটা সুবিধা হয়ে গেল। তাহলে এই যদি R2 আমরা পেয়ে যাই, তাহলে এই দিকের কোণটা নির্গমন কোণটা এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে যে I2। তাহলে দেখো এখানে কি স্নেলের সূত্র 1.5 ইন্টু সাইন R2, তাহলে 1.5 ইন্টু সাইন R2 মানে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু, ভেবে দেখো এখানে কি করবো আমি, এটা বায়ু মাধ্যম বাইরে, তাহলে 1 ইন্টু সাইন I2। তাহলে এখান থেকে আমরা সাইন I2 পেয়ে যাবো। তাহলে সাইন I2 সমান কত হবে দেখো, 1.5 ইন্টু 1/2। ওকে, তার মানে I2 সমান কত, সাইন ইনভার্স দিস, তাহলে 1.5 আপন 2, 1.5 আপন 2, 0.75। তাহলে I2 হয়ে যাচ্ছে আমার সাইন ইনভার্স 0.75। তো সাইন ইনভার্স যদি আমরা 0.75 করি 0.75, তো সেক্ষেত্রে এটা 48.59 আসছে, মানে 48.6 বলতে পারে, অলমোস্ট 48.6 ডিগ্রি। ক্লিয়ার? এরপর দেখো তাহলে একবার যদি আমরা এটা পেয়ে যাই, তাহলে এখানে আমরা যে ডেভিয়েশনটা কী করে পাবো, I2 মাইনাস R2 ডেল্টা ইকুয়াল টু, তাহলে যে ডেভিয়েশন ডেল্টা হবে সেটা হচ্ছে I2 মাইনাস R2। তাহলে I2 তো আমরা অলরেডি বুঝতে পারছি 48.6, মাইনাস এটা 30 ডিগ্রি আছে, তাহলে কত হবে 18.6 ডিগ্রি। ভেরি সিম্পল কোয়েশ্চেন। কিন্তু এই বিষয়টা যদি না বুঝতে পারো যে I1 ইকুয়াল টু 0, R1 ইকুয়াল টু 0, তাহলে কিন্তু কোয়েশ্চেনটা করতে অসুবিধা হবে। ওকে, চলো নেক্সট। বলছি 1.6 প্রতিসরাঙ্ক একটি প্রিজমের কোণ কত হলে একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি হবে। ওকে, তাহলে দেখো প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এর মিউ গিভেন আছে, মিউ ইকুয়াল টু 1.6। প্রিজমের কোণ কত হলে, মানে এই কোণটা জিজ্ঞেস করছে, এ ইকুয়াল টু হোয়াট, একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে, তাহলে আপতন কোণ কত, 40 ডিগ্রি আপতন হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি হবে। ন্যূনতম চ্যুতির শর্ত কী ছিল, ডেল্টা মিনিমাম। ডেল্টা মিনিমামের ক্ষেত্রে দেখো I প্লাস I মাইনাস এ, কারণ এক্ষেত্রে I এবং I1 ইকুয়াল টু I2 হয় এবং R1 ইকুয়াল টু R2 হয়। ন্যূনতম চ্যুতির শর্ত মনে করে দেখো, এবং R1 ইকুয়াল টু R2 ছিল। তাহলে ডেল্টা মিনিমাম হচ্ছে যে 2I মাইনাস এ। ওকে, এটা চাইছি যাতে করে ডেল্টা এমটা মিনিমাম হয়। তাহলে R1 R2টা বের করতে হবে, কারণ A ইকুয়াল টু R1 প্লাস R2 হয়। A ইকুয়াল টু কত হয়, R1 প্লাস R2, এবং R1 R2 যেহেতু সমান তাহলে R প্লাস R হবে, তাহলে A ইকুয়াল টু 2R হবে। তাহলে Rটা বের করতে পারলে আমাদের A হয়ে যাবে, এটা প্রয়োজন নেই। তাহলে দেখো Rটা আমরা কী করে বের করবো, স্নেলের সূত্র ইউজ করে, কারণ এটা I দেওয়া আছে, তাহলে এইদিকে যেটা হবে দেখো এইটা হবে R, কারণ এইদিকে I R এদিকে I R সমান ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে। তাহলে দেখো 1 ইন্টু সাইন 40, 1 ইন্টু সাইন 40 সমান হয়ে যাবে 1.6 ইন্টু সাইন R। ভেবে দেখো, তাহলে এখান থেকে আমরা যদি সাইন R নির্ণয় করতে চাই, তাহলে হবে কত, সাইন 40 আপন 1.6, সাইন 40 আপন 1.6। তাহলে সাইন 40 আপন 1.6 দেখি কত আসছে, সাইন 40 ডিগ্রি। ওকে, অ্যান্ড ডিভাইডেড বাই 1.6, সো এটা আসছে 0.40, 0.4017, 0.40 নিলেই হবে। তাহলে আর সমান হয়েছে দেখো সাইন ইনভার্স 0.40। তাহলে সাইন ইনভার্স যদি আমরা এটা নিই, $23.68 আসছে। ওকে, তাহলে এটা দ্বিগুণ হবে, তাহলে এর সমান কত হবে 2 ইন্টু 23.68, তাহলে এটা ইন্টু যদি আমরা 2 করি 47.37, হ্যাঁ 47.37, এটা আমাদের ডিগ্রিতে আছে, এটাকে আবার মিনিটে নিয়ে গেছে। ঠিক আছে, এটা যদি তোমরা 60 দিয়ে গুণ করো ডিগ্রিটাকে, তাহলে মিনিটে চলে আসবে। ওকে, বা তোমরা এইভাবে আনসারটা রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট। কি বলছে, কাচের তৈরি একটি প্রিজমকে জলে নিমজ্জিত রাখা আছে। ওকে, তার মানে যে প্রিজমের প্রতিসরাঙ্ক সেটা তো মিউ ইকুয়াল টু আমরা বলতে পারছি যে 1.5, কিন্তু বাইরেটা একটু আগে আমরা কি ধরছিলাম 1 ধরছিলাম, কিন্তু সেইটা এখন ধরতে হবে 1.33। ওই অবস্থায় প্রিজমের প্রতিসারক্ষণের সীমামান কি হবে, যাতে করে কোনো রশ্মি প্রিজম থেকে নির্গত না হতে পারে। তো প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার শর্ত আমি কি বলেছিলাম, A গ্রেটার দেন ইকুয়াল টু 2θc।
এটা থিওরিতে আমরা পড়েছি। তো এর মান যদি 2θc বা তার থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে কোনো রশ্মি নির্গত হবে না। তাহলে যদি আমরা সেই প্রতিসারক কোণের সীমা মান মানে এর সীমা মানটা নির্ণয় করতে তাহলে আমাকে θc নির্ণয় করতে হবে। তাহলে θc আমরা কী করে নির্ণয় করব? θc এই মিডিয়ামে θc, ঠিক আছে, এই মিডিয়ামে θc। তাহলে দেখো সেক্ষেত্রে আমি যদি বলি যে এইভাবে রশ্মিটা এসছে, তবে তো রশ্মি নির্গত হবে না। এইভাবে রশ্মিটা এসছে, দিয়ে রশ্মিটা এইখানে পড়েছে, তো এইখানে যে কোণটা, এই কোণটা যদি θc হয় তাহলে এটা এইভাবে বেরিয়ে যাবে। তাহলে দেখো সেক্ষেত্রে 1.5 ইন্টু সাইন θc, 1.5 ইন্টু সাইন θc, μ1 সাইন θc ইকুয়াল টু ওই দিকের অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, কিন্তু মিউটা কত 1.33 ইন্টু সাইন 90, তাহলে সাইন 90 হয়ে গেল 1, তাহলে সাইন θc দেখো হয়ে যাবে 1.33 আপন 1.5, তাহলে এইখান থেকে θcটা বের করতে হবে। ওকে, 1.33 আপন 1.5 0.886। ওকে, তাহলে এটা ডাইরেক্ট করে নিচ্ছি সাইন ইনভার্স, চলো লিখে দিই, সাইন θc ইকুয়াল টু 0.886। তো এইটাকে যদি আমরা সাইন ইনভার্স ডাইরেক্ট এখানে করে নিই তাহলে এটা আছে 62.45, তাহলে এইখান থেকে আমরা θc পেয়ে যাচ্ছি কত 62.45 ডিগ্রি। এইটাকে আমরা দ্বিগুণ করব, তাহলে এ ইকুয়াল টু কত হবে, যে ক্রিটিক্যাল ভ্যালুটা এ ইকুয়াল টু 2θc, রশ্মি নির্গত না হওয়ার শর্ত, তাহলে 2 ইন্টু 62.45। তো এইটা যদি তোমরা গুণ করে একে 2 দিয়ে তাহলে 124.91 আসছে আর কি, 91 ডিগ্রি। মানে অলমোস্ট সেম আসছে, কিছু ইয়ের জন্য সমস্যা হচ্ছে, ঠিক আছে, যে ডিজিটগুলো আমরা কম বেশি করেছি। ওকে, বাকি ঠিক আছে আমাদের প্রসেস। চলো নেক্সট, বলছে 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি কাচের প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি, মানে এ ইকুয়াল টু গিভেন রয়েছে 60 ডিগ্রি, ডেল্টা মিনিমাম গিভেন আছে 30 ডিগ্রি। যদি শূন্যস্থানে আলোর বেগ c 3 ইন্টু 10⁸ হয় তবে কাছে আলোর বেগ কত, তাহলে কাছে আলোর বেগ কত হবে, ভি সমান c বাই মিউ, কিন্তু মিউ গিভেন নেই, মানে মিউ নির্ণয় করতে হবে। তাহলে যে প্রথম অঙ্কটা করেছিলাম দেখো সেই অঙ্কটা দিয়ে হবে, মানে প্রিজমের ক্ষেত্রে, তাহলে মিউ ইকুয়াল টু কত হয় সাইন a প্লাস ডেল্টা m বাই 2 আপন সাইন a বাই 2। তাহলে দেখো ডেল্টা m 60 প্লাস 30 90 আপন 2, তার মানে সাইন 45 ডিগ্রি হচ্ছে উপরটাতে, আর দেখো নিচে যেটা হবে সাইন a বাই 2 মানে সাইন 30, তাহলে সাইন 45 হচ্ছে যে 1/√2 আপন 1/2, তার মানে 2/√2, তার মানে √2, তাহলে মিউ ইকুয়াল টু √2 হয়ে গেল। তাহলে ভি ইকুয়াল টু কত হবে c বাই মিউ, তাহলে 3 ইন্টু 10⁸ আপন √2 মিটার পার সেকেন্ড, তো 3 ডিভাইড বাই √2 করলে কত আসবে 3 আপন √2, এইটা করলে আছে 2.12। ওকে, তার মানে এটা ফাইনাল আনসার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 2.12 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তো এইটা ভেলোসিটি, এটাই আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে একটি প্রিজমের প্রতিসারক কোণ 5 ডিগ্রি এবং একটি সবুজ আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক 1 প্রিজম কোণ অনেক কম ছোট আছে, 5 ডিগ্রি 10 ডিগ্রির থেকে অনেক কম আছে, তাহলে সেক্ষেত্রে একটা পাতলা প্রিজম এটাকে আমরা কনসিডার করতে পারি। ওকে, তাহলে প্রতিসারক কোণ এ দেখো 5 ডিগ্রি গিভেন আছে, একটি সবুজ আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক মানে মিউ গিভেন আছে 1.5, প্রিজমটির মধ্য দিয়ে সবুজ আলো গেলে ন্যূনতম চ্যুতিকোণ, তো এই ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ আমরা কীভাবে নির্ণয় করি, ডেল্টা এম সমান ন্যূনতম চ্যুতিকোণের মান মিউ মাইনাস 1 ইন্টু এ, তাই তো, ডেল্টা এম সমান আমরা কী লিখি মিউ মাইনাস 1 ইন্টু এ পাতলা প্রিজমের ক্ষেত্রে, তাহলে 1.5 মাইনাস 1 ইন্টু এ, ভেবে দেখো, তাহলে 1.5 মাইনাস 1 মানে কত 0.5 মানে 1/2 ইন্টু এ, আর এ কত 5 ডিগ্রি মানে 2.5 ডিগ্রি, ডাইরেক্ট চলে আসবে এটা। তাহলে পাতলা প্রিজমের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ওকে, চলো নেক্সট, 70 ডিগ্রি প্রতিসারক কোণের একটি প্রিজম মানে এ ইকুয়াল টু 70 ডিগ্রি ইজ গিভেন, আলোর রশ্মি নির্গত হলে প্রথম তলে কাচের ভিতরের প্রতিসরণ কোণ 28 ডিগ্রি হলে, দেখো কি বলতে চাইছে বিষয়টা, ডায়াগ্রাম না গেলে বুঝতে পারো, তাহলে এটা 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে যে প্রথম তলে কাচের ভিতর প্রতিসরণ কোণ মানে প্রথম তলে এইভাবে হলো দিয়ে এইভাবে, তাহলে এইখানে যে প্রতিসরণ কোণটা এই কোণটা দিস ইজ গিভেন 28 ডিগ্রি।
ওকে, হলে দ্বিতীয় তলে রশ্মির আপতন কোণ, মানে এইখানে এই কোণটা কত? ভেরি সিম্পল কোয়েশ্চেন। এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। আর ওয়ান গিভেন আছে, আর টু গিভেন আছে, তাহলে এ ইকুয়াল টু কত হয় আমরা জানি, বলো? আর ওয়ান প্লাস আর টু। তাহলে আর টু ইকুয়াল টু কত হবে? এ মাইনাস আর ওয়ান। আর ওয়ান 28 ডিগ্রি আছে, এ 70 ডিগ্রি, তাহলে 70 মাইনাস 28, 8 2 10, 2 কে 3, 3 4 7, 42 ডিগ্রি। একদম সিম্পল কোয়েশ্চেন। এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, কিন্তু ল্যাঙ্গুয়েজটা পড়ে বুঝতে হবে কোনটা কোনটা দেওয়া আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছি একটি প্রিজমের প্রতিসারক কোণ এ, একটি প্রিজমের প্রতিসারক কোণে প্রিজমটির একটি প্রতিসারক তলে রূপোর প্রলেপ দেওয়া আছে। অপর তলে আলোকরশ্মি 2a কোণে আপতিত হয় এবং রূপোর প্রলেপ দেওয়া তলে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত? দেখো ভেরি গুড কোয়েশ্চেন। একটা মনে করো এআইপিএমটিতে পড়েছে, কি বলছে দেখো, এটা মনে করো এ কোণ। প্রিজমটির একটি প্রতিসারক তলে রূপোর প্রলেপ আছে, অপর তলে আলোকরশ্মি 2a কোণে আপতিত হয়েছে। তাহলে এদিকটা যদি আপতিত বলি, তাহলে এদিকে রূপোর প্রলেপ আছে, মানে এদিকটা কি হয়ে গেছে, রূপোর প্রলেপ দেওয়া, তাহলে একটি মিরার হয়ে যাবে। ঠিক আছে, এইবারে মনে করো বলছে যে এইভাবে এটা আপতিত হলো, 2a কোণে আপতিত হয়, তাহলে এই দিকে যে আপতন কোণটা এখানে হবে, দিস অ্যাঙ্গেল ইজ 2a। ক্লিয়ার? আপতিত এবং রূপোর প্রলেপ দেওয়া তলে প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসে, তার মানে কি লম্ব আপতন হয়েছে এইখানে। তো এইখান থেকে যখন এখানে আপতিত হয়েছে এইভাবে, তো এইখানে কোণটা 90 ডিগ্রি, তবে তো ওই পথে ফিরে আসবে। লম্ব আপতন হলে তবেই তো ওই পথে ফিরে আসবে। তার মানে দেখো I1 ইজ ইকুয়াল টু গিভেন 2a, R1 ইজ ইকুয়াল টু আমাদের জানা নেই। আবার দেখো এখানে যদি আমরা বলি R2 I2 কত, 0, কারণ ধর লম্বভাবে আপতিত হয়েছে মানে কত, লম্বভাবে আপতিত হওয়া মানে R2 যেটা হবে সেটা 0, আবার R2 0 হওয়া মানে I2 ও 0, কারণ ওইদিকে তো যাইনি। আর এর প্রতিসরাঙ্কটা আমরা মিউ ধরে নিলাম। তাহলে দেখো আমরা যদি এই কোণটা জানি, মানে R1টা, তাহলে আমরা মিউ নির্ণয় করতে পারবো। তাহলে R1 আমরা কি করে জানতে পারবো, কারণ এ ইকুয়াল টু আমরা কি জানি, R1 প্লাস R2। ওকে, তাহলে R2 যদি 0 হয় তাহলে এ সমান R1, ভেবে দেখো। তার মানে এই দিকের যে কোণটা সেটা হচ্ছে যে এ। ওকে, তাহলে তাহলে যদি আমরা স্নেলের সূত্র ইউজ করি এইখানে, তাহলে আমরা মিউ পাবো। তাহলে 1 ইন্টু সাইন 2a, 1 ইন্টু সাইন 2a ইকুয়াল টু কত হবে, মিউ ইন্টু সাইন এ। এটাই হওয়া উচিত। তাহলে দেখো সাইন 2a মানে কত, 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ ইকুয়াল টু মিউ সাইন এ। তাহলে দেখো সাইন এ কেটে গেল, তাহলে মিউ সমান 2 কোস এ। বেশ ভালো অঙ্ক, মিউ ইকুয়াল টু 2 কস এ। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলছি, একটি প্রিজমের প্রতিসরক কোণ এ এবং তার উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে এত, তাহলে ন্যূনতম চ্যুতিকোণ কত? তাহলে প্রতিসরাঙ্ক এখানে গিভেন আছে, তোমাকে ন্যূনতম চ্যুতিকোণ নির্ণয় করতে হবে। তাহলে এই যে ন্যূনতম চ্যুতিকোণ যদি নির্ণয় করতে, তাহলে মিউর ফর্মুলাটা কি ছিল, সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2। দেখো এগুলো সব এআইপিএমটিতে পড়েছে, ডিভাইড বাই সাইন এ বাই 2। এমন ভাবার কোনো কারণ নেই যে বেসিক নিউমারিক্যালগুলো মানে একদম বেসিক। ঠিক আছে, তোমার বোর্ড এক্সামের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। ওকে, তাহলে দেখো তার উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে যেটা কট এ বাই 2, তাহলে ডেল্টা এম আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মিউ কত দেওয়া আছে, কট এ বাই 2। আচ্ছা আমি এটা মিউ ওয়ানটা পরে বসাচ্ছি, প্রথমে ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে সাইন অফ এ প্লাস ডেল্টা এম বাই 2 ইকুয়াল টু মিউ ইন্টু সাইন এ বাই 2। এতে কী হবে, মিউটাকে যদি আমরা কট এ বাই 2 লিখি, তাহলে সেটা লিখিয়ে দিই আগে, ইন্টু সাইন এ বাই 2। এবার দেখো কট এ বাই 2 মানে কত, কস বাই সাইন, কস এ বাই 2 ডিভাইড বাই সাইন এ বাই 2 ইন্টু সাইন এ বাই 2। তাহলে কী হবে দেখো, এই সাইন এ বাই 2 কেটে যাবে। তাহলে আলটিমেটলি সাইন অফ যদি আমরা বলি যে এ প্লাস ডেল্টা এম বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু কস অফ এ বাই 2। এবার দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে এইটাকে যদি আমি এইভাবে লিখি যে সাইন 90 মাইনাস এ বাই 2 লিখতেই পারি, আর লেফট সাইডটা কত রয়েছে, সাইন অফ এ প্লাস ডেল্টা এম বাই 2। তাহলে দেখো দুপাশে সাইন আছে, তাহলে অ্যাঙ্গেলগুলোকে আমরা ইকুয়াল করতে পারি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। তার মানে দেখো এ প্লাস ডেল্টা এম বাই 2 ইকুয়াল টু 90 মাইনাস এ বাই 2।
90 মাইনাস এ বাই 2। তো এটা কত 180 মাইনাস এ বাই 2 এ প্লাস ডেল্টা এম বাই 2। তাহলে দেখো 2 দিয়ে কেটে গেল, তাহলে এখান থেকে ডেল্টা এম পেয়ে যাচ্ছে 180 মাইনাস 2a, ওইটাই অ্যান্সার আছে। দেখো এখান থেকে যদি আমরা করি ডেল্টা এম কত হবে, এটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে 180 মাইনাস 2a হয়ে যাবে। ওকে, চলো জাস্ট ত্রিকোণমিতিক ক্যালকুলেশন ছিল। হ্যাঁ, তাহলে আমরা সমস্ত অঙ্কগুলি কিন্তু করে ফেললাম। তোমরা যদি এই পিডিএফটা চাও, যেটা আমরা কোশ্চেন এবং যে অ্যান্সারটা আমি গুলো করেছি, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এখানে ডেসক্রিপশনে। ওকে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নতুন নতুন ভিডিও তো আসতেই থাকবে। বেসিক নিউমারিক্যাল তো সলভ করাচ্ছি, এবার আমি ওয়ান শট ভিডিও দেবো মোটামুটি জানুয়ারি মাসে, কারণ তোমাদের ফেব্রুয়ারি পরীক্ষা জানুয়ারি মাসে সব চ্যাপ্টারগুলি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।